আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর এখন ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি ও জনগণের মনোবল দুর্বল করার কৌশল গ্রহণ করেছে। এক লিখিত বার্তায় তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ সামরিকভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি এবং পরাজয়ের অপমান বয়ে বেড়াচ্ছে। তাই তারা এখন হাইব্রিড যুদ্ধের মাধ্যমে ইরানের জনগণ ও রাষ্ট্রীয় নেতৃত্বকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত দমনমূলক ব্যবস্থা একটি শক্তিশালী, স্বাধীন ও স্বনির্ভর ইরানকে মেনে নিতে পারে না। তিনি ইসরায়েলকে ওই ব্যবস্থার একটি কৃত্রিম ঘাঁটি হিসেবে আখ্যায়িত করেন। তার ভাষ্যমতে, সামরিক ময়দানে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয় এবং বিভক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, শত্রুপক্ষের বর্তমান লক্ষ্য দুটি: প্রথমত, জনগণের ধৈর্য ও প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং দ্বিতীয়ত, রাষ্ট্রীয় কর্মকর্তাদের ভুল সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করা। তিনি সতর্ক করে বলেন, যে কোনো কর্মকাণ্ড যা জনগণের মধ্যে হতাশা, অবিশ্বাস বা নিরাশা সৃষ্টি করে তা কার্যত দেশের শত্রুদের সহায়তা করার শামিল। খামেনি ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দৃঢ়তা, সচেতনতা এবং জাতীয় ঐক্য বজায় রাখা। তিনি জোর দিয়ে বলেন, বিদেশি চাপ ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলায় জনগণ ও নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। তার মতে, জাতীয় সংহতি ও জনগণের দৃঢ় অবস্থানই ইরানের বিরুদ্ধে পরিচালিত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রচারণাকে ব্যর্থ করে দিতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তিকে লেবাননের একটি বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলি গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এই চুক্তি শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছে। কাটজ দাবি করেন, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা বাস্তবায়ন করা হয়েছে। তিনি বিরোধী দলগুলোর সমালোচনা করে বলেন, তাদের সরকারের এই সাফল্য স্বীকার করা উচিত এবং পূর্বের সমালোচনার জন্য ক্ষমা চাওয়া উচিত। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার এবং তাদেরকে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত রাখার সুযোগও এই সমঝোতার অংশ। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউপোর্ট রিজ এলাকায় তারা পূর্ণ অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে বিমান ও স্থল অভিযান সমন্বয়ের মাধ্যমে সেখানে 2 জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, গোলানি ব্রিজের ইউনিটগুলো 36 ডিভিশনের অধীনে অভিযান পরিচালনার সময় প্রায় 150 মিটার দূরে ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং পরে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। বিউফোর্ট রিজ লেবাননের আরনাউন শহরের নিকটে অবস্থিত এবং এটি ইসরায়েল সীমান্ত ও লিতানি নদী উপত্যকার উপর নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উচ্চভূমি। দীর্ঘদিন ধরেই অঞ্চলটি সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে, কারণ এখান থেকে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব। সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যেও এই অঞ্চলে সামরিক তৎপরতা অব্যাহত থাকায় সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের কুয়েত ও বাহরাইনের সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আঞ্চলিক উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়ে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছে। বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের উপর হামলাকে নিন্দনীয় উল্লেখ করে বলা হয়, সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে এবং পরিস্থিতি আরও অবনতির আগে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। পাকিস্তান আশা প্রকাশ করেছে যে সাম্প্রতিক উত্তেজনার পর সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি মেনে চলবে এবং নতুন করে সংঘর্ষে জড়াবে না। ইসলামাবাদের মতে, চলমান সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সমাধানে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যুদ্ধ ও পাল্টা হামলার ধারাবাহিকতা সংলাপ ও আলোচনার সুযোগকে সংকুচিত করে ফেলবে, যা পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার কারণ হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান এখনও আশাবাদী মনোভাব নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ সত্ত্বেও শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা দেখছে। দেশটি বিশ্বাস করে যে পারস্পরিক সংলাপ, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমেই সংকটের টেকসই সমাধান সম্ভব। ইসলামাবাদ জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
পাকিস্তান তাই সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে এবং দ্রুত উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছে। দেশটির মতে বর্তমান সংকট মোকাবেলায় সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনা ও সমঝোতার পথই সবচেয়ে কার্যকর এবং স্থায়ী সমাধান এনে দিতে পারে। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থার আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া প্রমাণ করেছে যে দেশটিকে হুমকি দিয়ে কোনো মূল্য না দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। বার্তায় গালিবাফ উল্লেখ করেন, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে তা দেখিয়ে দিয়েছে যে ইরান আর একতরফা চাপ বা ভয়ভীতি মেনে নেবে না। তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি সবসময় ইরানের স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় সার্বভৌমত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে মহা শয়তান ও ইরানি জাতির প্রধান শত্রু হিসেবে আখ্যায়িত করেছিলেন। গালিবাফ তার বার্তায় ইমাম খোমেনির কয়েকটি বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ইমাম খোমেনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে ইসলাম একদিন পরাশক্তিগুলোকে নতজানু করতে সক্ষম হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। গালিবাফের মতে এই আদর্শই আজও ইরানি জাতিকে অনুপ্রাণিত করে যাচ্ছে। তিনি আরও বলেন, ইমাম খোমেনি ইরানের জনগণকে শিখিয়েছিলেন যে কোনো ধরনের আধিপত্যবাদ, নিপীড়ন বা দমন নীতির সামনে মাথা নত করা যাবে না। সেই শিক্ষার আলোকে আজ ইরানি জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন বা হুমকির জবাব হবে সিদ্ধান্তমূলক, সমানুপাতিক এবং অনুতাপের কারণ হয়ে ওঠার মতো কঠোর। বার্তার অন্য অংশে গালিবাফ বলেন, ইমাম খোমেনি এবং শহীদ ইমাম খামেনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাদের আদর্শ ও পথচলা এখনও জীবন্ত রয়েছে। তিনি দাবি করেন, ইসলামী বিপ্লবের এই চিন্তাধারায় অনুপ্রাণিত লাখো মানুষ দেশের প্রতিরক্ষা, উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছে। গালিবাফের মতে ইসলামী বিপ্লবের মূল আদর্শ এখনও ইরানের রাষ্ট্রনীতি ও জাতীয় চেতনাকে প্রভাবিত করছে এবং দেশটির জনগণ সেই আদর্শ রক্ষায় অটল রয়েছে। ইসরায়েলি পার্লামেন্টের নির্দেশে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে যত মানুষ এসেছেন তার চেয়ে অনেক বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যারা দেশ ছেড়েছেন তাদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ ত্যাগের এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসরায়েল ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমে গেছে। 2022 থেকে 2026 সালের মধ্যে 2,10,000-এরও বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা 2009 থেকে 2021 সালের তুলনায় অনেক বেশি। গবেষণা অনুযায়ী বছরে গড়ে 40,000 মানুষ দেশ ছাড়ছেন। বর্তমানে দেশ ছেড়ে চলে যাওয়া এবং ফিরে আসার মধ্যকার নেট পার্থক্যের দাঁড়িয়েছে 1,40,000-এ। গবেষণার ফলাফলে দেখা গেছে, দেশ ত্যাগকারীদের 48%-রই বয়স 20 থেকে 44 বছরের মধ্যে, অথচ সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই বয়স সীমার মানুষের হার মাত্র 32%। 2022 সাল থেকে দেশ ত্যাগকারীদের মধ্যে 33.2%-এর ব্যাচেলর ডিগ্রি, 21.5%-এর মাস্টার্স ডিগ্রি এবং 3.7%-এর পিএইচডি ডিগ্রি রয়েছে। বিশেষ করে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিদ্যার মতো বিষয়ের স্নাতকদের দেশ ছাড়ার হার অনেক বেশি। এছাড়া 2024 সালে যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে 52%-এরই জন্ম ইসরায়েলে এবং বাকি 48%-এর জন্ম বিদেশে। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য গিলাদ কারিভ ওয়াইনেটকে বলেন, আগামী দিনের বিজ্ঞানী ও উদ্যোক্তারা জনসংখ্যার হারের তুলনায় অনেক বেশি গতিতে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন। তিনি এটিকে দেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে অভিহিত করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।